অনলাইন ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আমার আজকের লেকচারটি একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠের অন্তর্ভুক্ত আহ্বান গল্প নিয়ে, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আহ্বান গল্পের প্রথম লেকচারটি আমি আগে তোমাদের সাথে আরেকটি লেকচার আমি দিয়েছিলাম তোমাদের জন্য। আজকে দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমি আলোচনা করব আহ্বান গল্পের মূল ভাব, মূল বক্তব্য এবং বিভিন্ন ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্নগুলো, অনুধাবন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই গল্পটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পুরো গল্পটি পড়িয়েছিলাম। তো চলো আমরা সেই গল্প থেকে আমরা মূল বক্তব্য কি পেলাম। আহ্বান একটি উদার মানবিক সম্পর্কের গল্প। ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য, মানুষের সংস্কার ও গোড়ামি খুঁজে যেতে পারে নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টিভঙ্গির ফলে। গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারিদ্র্যপীড়িত গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার বর্ণনা করেছেন আহ্বান গল্পে। এখানে গল্পকার দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। স্নেহের জোরে বাড়তে ধর্মের ভিন্নতা, আর্থিক পরিস্থিতি কখনোই বাধা হতে পারে না। আহ্বান গল্পে এই সত্যই প্রধান হয়ে উঠেছে। আর এই সত্যটি উন্মোচিত হয়েছে মূলত দুটি চরিত্রকে কেন্দ্র করে। একটি হচ্ছে গোপাল এবং অন্যটি হচ্ছে বুড়ি চরিত্র, যে জমির করাতির স্ত্রী ছিল, যে বুড়ি, সেই চরিত্রের মধ্য দিয়ে, এই দুটি চরিত্রের মধ্য দিয়ে এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে আহ্বান গল্পের যে মূল ভাব দেওয়া আছে, সেই মূল ভাবটি একটু আমরা পড়ে নিই। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। মানুষের স্নেহ, মমতা, প্রীতির বাঁধন যে বাঁধন তা ধন সম্পদে নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব, সংস্কার ও গোড়ামির ফলে গড়ে ওঠে, তাও ঘুচে যেতে পারে নিবিড় স্নেহ ও উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে। দারিদ্র্যপীড়িত গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলনও এই গল্পের অন্যতম উপজীব্য বিষয়। এই গল্পে লেখক দুটি ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। গ্রামীণ লোকায়ত প্রান্তিক জীবনধারা শাস্ত্রীয় কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত, সেই সত্য এই গল্পে উন্মোচিত হয়েছে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যে পুরো গল্প পড়েছিলাম, সেই গল্পে আমরা অনেকগুলো উক্তি পেয়েছি। এই উক্তিগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব আমি। যে প্রধান উক্তিগুলো আছে সেগুলো কে কাকে করেছে সেই উক্তিগুলো একটু জেনে নিই। বেঁচে থাকুক, দীর্ঘজীবী হও, ঘরবাড়ি করবে না। এই দুটি উক্তি গ্রামের চকর্তি মশাই গোপালের উদ্দেশ্যে করেছে। তোমরা লক্ষ্য করো যে আমরা গল্পে পড়েছি চকর্তি মশাই হচ্ছেন গোপালের বাবার বন্ধু ছিলেন। গোপাল গ্রামে আসায় তিনি খুব খুশি হয়েছিলেন তাকে দেখে, এবং তাকে বলেছিল, গোপাল প্রণাম করেছিল চকর্তি মশাইকে। তখন তিনি বলেন যে বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, ঘরবাড়ি করবে না। এই উক্তিগুলো তিনি তখন করেছিলেন। তিনি থাকতেই অভাব ছিল না কোনো জিনিসের। বুড়ির উক্তিটি গোপালের উদ্দেশ্যে এবং তার স্বামী প্রসঙ্গে করেছেন। বউ আমার, গোপাল দুধ খেতে পায় না। এখানে বউ সম্বোধন করেছে বুড়ি কাকে? হাজরা বেটার বউকে। আর গোপালের যে দুধ খেতে পায় না, এই কথাটি সে একটু অনুনয়ের সুরে হাজরা বেটার বউকে বলল, বুড়ি বলেছিল।
গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। বুড়ির উক্তিটি গোপালের উদ্দেশ্যে করা। ওমা, আজই তুমি এলে? এই উক্তিটি গোপালের উদ্দেশ্যে পরশু সর্দারের বউ দিগম্বরী করেছিল। তোমায় বড্ড ভালোবাসত বুড়ি। এটি গোপালের উদ্দেশ্যে শুকুর মিয়ার উক্তি। চলো এবার আমরা আহ্বান গল্প থেকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। লক্ষ্য করবে, আহ্বান গল্পে গোপাল মোট 4 বার বিভিন্ন ছুটিতে কলকাতা থেকে তার গ্রামে এসেছিল। মোট 4 বার। লক্ষ্য করবে, প্রথমবার গোপাল গ্রামে এসেছিল কোনো এক ছুটিতে, ছুটির কিন্তু উল্লেখ নেই কোন ছুটিতে এসেছিল। দ্বিতীয়বার গ্রামে এসেছিল জ্যৈষ্ঠ মাসে। তৃতীয়বার পুনরায় গ্রামে এসেছিল 5-6 মাস পর, আশ্বিন মাসের শেষে। চতুর্থবার কলকাতা থেকে গ্রামে এসেছিলেন 1 বছর কি 1.5 বছর পর, শরতের ছুটির শেষ 2টি দিন কাটাতে। ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। কার? কোন জায়গায়? গোপালের পৈতৃক বাড়িতে। কার ভিটি? গোপালের ভিটি। লেখকের বাবার পুরাতন বন্ধুকে? গ্রামের চকর্তি মশাই। চকর্তি শব্দের পূর্ণরূপ কি? চক্রবর্তী। এটি পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ। গোপাল প্রণাম করে পায়ের ধুলা নিয়েছিল কার? গ্রামের চকর্তি মশাইয়ের। বৃদ্ধার ডান হাতে নড়ি ছিল, কি ছিল? নড়ি ছিল। নড়ি অর্থ লাঠি। ডান হাতে যা ছিল তা হচ্ছে নড়ি। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। এখানে তিনি বলতে বুড়ি কাকে বুঝিয়েছেন? তার স্বামী, মৃত স্বামী জমির করাতিকে বুঝিয়েছেন। আমার তো তেনার নাম করতে নেই বাবা। এখানে তেনার নাম বলতে বুড়ি বুঝিয়েছেন তার স্বামীর নাম। তখনকার দিনে নারীরা স্বামীর নাম মুখে আনতেন না। তেনার নাম এখানে এই শব্দটির বোঝাচ্ছে স্বামীর নাম, এই কথাটি বোঝাচ্ছে। বুড়ির স্বামী পেশায় কি ছিলেন? করাতি। করাতি অর্থ কাঠ চেরাই করা, যার পেশা তিনি হলেন করাতি। বুড়ির স্বামীর পেশা ছিল কাঠ চেরাই করা, অর্থাৎ তিনি ছিলেন করাতি। বুড়িকে ভাত দেয় না কে? তার নাত জামাই। শুধু কাছের আত্মীয় বলতে তার এই নাত জামাইটিই ছিল। প্রথমবার গ্রামে গিয়ে গোপাল উঠেছিলেন কার বাসায়, কার বাড়িতে? এক জ্ঞাতি খুড়োর বাড়িতে। বুড়ির স্বামীর নাম যে জমির করাতি, এ কথা গোপালকে কে বললেন? সেই খুড়ো মশাই। গোপালের পরিচয়ও বুড়িকে বুঝিয়ে দিলেন খুড়ো মশাই। দ্বিতীয়বার গ্রামে গিয়ে গোপাল কোথায় উঠেছিল? তার নতুন তৈরি ঘরখানাতে। কলকাতায় গোপালের বুড়িকে মনে না পড়ার কারণ কি? তার কর্মব্যস্ততা। ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে খুলে বুড়ি লেখকের সামনে কি রেখেছিল? উত্তর, গোটা কতক আম। বুড়ির মতে ঘুটি গোয়ালিনীর দেওয়া দুধে কি মেশানো ছিল? অর্ধেক জল। বুড়িকে মা বলে ডাকে কে? হাজরা বেটার বউ। বুড়ির চালাঘরের পাশের চালাঘরটি ছিল ওই হাজরা বেটার বউয়ের। গোপালকে বসতে দেওয়ার জন্য বুড়ি কি বুনেছিল? একটি নতুন খাজুর পাতার চাটাই বুনেছিল। গোপাল বুড়িকে দেখতে গিয়েছিল কখন? বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে। তখন বুড়ি শুয়েছিল কোথায়? মাদুরের উপর। বুড়ির মাথার বালিশখানা কেমন ছিল? মলিন ছিল। বুড়ির অনুযোগের সুরে কথা বলাকে লেখক তুলনা করেছিলেন কার সাথে? তার মা বা পিসিমার সাথে। বুড়ির বাড়ি থেকে চলে আসার সময় লেখক তার পাতানো মেয়ের কাছে টাকা দিয়ে এসেছিল কেন? দিয়ে এসেছিল পথ্য ও ফল কেনার জন্য। চতুর্থবার
অর্থাৎ শেষবার বাড়ি গেলে গ্রামে ঢুকতেই প্রথমে গোপালের সাথে দেখা হয় কার? পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। বুড়ি মারা গিয়েছে গত রাতে, অর্থাৎ গোপাল গ্রামে আসার ঠিক আগের রাতেই বুড়ি মারা গিয়েছে। তাহলে বুড়ি কবে মারা গিয়েছে? গত রাতে। এখানে সেভাবে উল্লেখ আছে, বলতে হবে গোপাল গ্রামে আসার ঠিক আগের রাতে। গোপাল বাড়ি এসেছে শুনে তার সাথে দেখা করতে আসলো কে? বুড়ির নাচ জামাই। গোপালকে হয়তো আহ্বান করে এনেছে। গোপালের মতে গোপালকে কে আহ্বান করে এনেছে? বুড়ির স্নেহাতুর আত্মা। বুড়িকে কবর দেওয়া হয়েছে কবে, কোন সময়ে? বেলা 12টার দিকে। বুড়িকে কবর দেওয়ার স্থান কেমন ছিল? বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন গাছের তলায়। বুড়ির জন্য কবর খুঁড়েছিল কারা? দুজন জোয়ান ছেলে। বুড়ির কবরে মাটি দেওয়ার সময় গোপালের কি মনে হলো? গোপালের মনে হলো বুড়ি বেঁচে থাকলে তাকে বলে উঠত, ও মোর গোপাল। অনুধাবন প্রশ্ন উত্তর করার জন্য তোমরা গল্পটি যখন আবার পড়বে তখন যে যে বিষয়গুলো অনুধাবন করবে সেগুলো হলো, গোপাল কোন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে বুড়ির সঙ্গে কথা বলেছে, তাকে অর্থকড়ি দিয়েছে। গ্রামে গোপালের ঘর বাঁধা, বারবার আসা যাওয়ার কারণ অনুসন্ধান করা। গোপালের প্রতি বুড়ির বাৎসল্যবোধের কারণ কি তা অনুসন্ধান করা। গোপালের কাছে বুড়ির অনুরোধ, অনুযোগ এবং মাতৃসম স্নেহের জোরে বাঁধার পেছনে সামাজিক ও আত্মিক কারণ কি। এছাড়াও গ্রামীণ পরিবেশ প্রতিবেশ, বৃদ্ধার অসহায়ত্ব অনুধাবন করা ইত্যাদি বিষয়গুলো অনুধাবন করতে হবে। অনুধাবন প্রশ্নগুলো তোমরা নিজেরা অনুধাবন প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকে তোমাদের মনে আসবে, তোমাদের ইচ্ছে করবে জানতে, সেগুলো তোমরা লেকচারের যখন আমি লেকচারগুলো তোমরা দেখবে তার মধ্যে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে তোমরা জেনে নিবে, প্রশ্নগুলো করবে আমার কাছে। অনুধাবন প্রশ্নগুলো কি? 1. চকর্তি মশাই গল্পকথককে দেখে খুশি হলেন কেন? এখানে দুটো আমি দিতে পারি তোমাদের সূত্র। বন্ধুর ছেলে এবং বহুদিন পরে গল্পের কথক গ্রামে এসেছে। গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এটা সামান্য মাইনে বেশি মাইনে কি? কেন বলা হয়েছে? বুড়িকে দেখে গল্পকথক দাঁড়িয়ে গেলেন কেন? গল্পকথক বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বের করে দিল কেন? ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, বলতে কি বোঝানো হয়েছে? বড় ভালো লাগলো। এই উক্তিটি কেন করা হয়েছে? কে করেছে? কি প্রসঙ্গে করেছে? এরকম আর কখনো এলো না কেন বলা হয়েছে? মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে, কেন বলা হয়েছে? বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না আদৌ, বলতে কি বোঝানো হয়েছে? একবার দেখে এসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে, এ কথা কেন বলা হয়েছে? বুড়ি আহ্লাদে আটখানা হয়েছে কেন? বুড়ির দুচোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে কেন? বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, এ কথা বলতে কি বোঝানো হয়েছে? ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে, বলতে কি বোঝানো হয়েছে? বুড়ি গল্পকথকের কাছে আবদার করেছিল কেন? ও বেঁচে থাকলে বলে উঠত, ও মোর গোপাল। গোপালের এরকম মনে হওয়ার কারণ কি? তোমরা গল্পটি পড়ে ভালোভাবে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর আমাকে কমেন্ট করে তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো জানিয়ে দিবে। এখানে তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, একটি উদ্দীপক আছে এখানে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, 4টি প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে আমি তৈরি করেছি। এখানে যে উদ্দীপকটি আমি এখানে দিলাম পাশে,
একটা ছবি আছে, ছবিতে একজন মৃত ব্যক্তির সৎকার করা হচ্ছে, দাহ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বী একজন ব্যক্তি, যিনি দাহ করছেন তিনি অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী মুসলিম। দুজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে যে অন্তিম সংস্কারের যে কার্যক্রমটি, এখানে কোনো এখানে কিন্তু কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। এই ছবিতে এবং ছবি যে মৃত ব্যক্তি তার সন্তানের উক্তিও এখানে আছে, তাহলে তোমরা ছবিটা আরো পরিষ্কার করে বুঝতে পারবে। কি করোনা এলো, বাবা মারা গেল, আমি কান্না করছি, কিন্তু আশেপাশের বাসার কেউ ঘর থেকে দরজা খুলে বের হয়নি, আত্মীয় স্বজনরাও কেউ আসেনি। পরে বাড়ির মালিকের পরামর্শে খোরশেদ ভাইকে ফোন দিই, তিনি এসেই বলেন কাকা মারা গেছে। তিনি তখন আমার কাছে ভগবান, আমার পরম আত্মার আত্মীয় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। খোরশেদ ভাই সব কিছু করে বাবার মরদেহ দাহ করেছে। এখানে বিষয়টি হচ্ছে, যেটি মূল বিষয় সেটি হচ্ছে দুজন ভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতি এবং আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কার মুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটেছে। আরেকটি হচ্ছে যে উদার হৃদয়ের আন্তরিকতা, মানবীয় দৃষ্টি ভঙ্গি, এগুলো আমরা এখানে প্রকাশ পেয়েছি। তবে এই ছবিতে আমরা যে তাদের মধ্যে একটি নিবিড় স্নেহ মায়া বন্ধন আমরা গড়ে উঠতে দেখছি না। আরেকটা বিষয় সেটি হচ্ছে কি যে এখানে তাদের যে একজনের সাথে আরেকজনের জীবন মিলেমিশে গেছে, ওভাবেও দেখছি না আমরা। এখানে যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে সংস্কার ও গোড়ামি ঘুচে গেছে, উদার হৃদয়, আন্তরিকতা ও মানবীয় দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে দুটি ভিন্ন ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা এবং সংস্কার মুক্ত মনোভঙ্গির প্রকাশ এখানে পেয়েছি আমরা। এই উদ্দীপকটি ব্যাখ্যা করার কারণ হলো এখানে যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলো আছে, সেখানে তোমরা দুটো প্রশ্নেই তোমাদের প্রায় তুলনামূলক যে আলোচনাটা, তোমাদের মূল পাঠ্য আহ্বান গল্প এবং উদ্দীপক নিয়ে যে তুলনামূলক আলোচনাটা, সেটা যাতে তোমরা সহজে করতে পারো। সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক যে প্রশ্নটি সেখানে আছে, গোপালকে বসতে দেওয়ার জন্য পুরী কি বুনেছিল? এটি তোমাদের জন্য প্রশ্ন রইল, উত্তর আমাকে কমেন্টে জানাবে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটাতে লক্ষ্য করবে, এবার আর তাচ্ছিল্য করতে পারেনি, এর অর্থ কি? এর আগে কি গোপাল তাকে তাচ্ছিল্য করেছিল কোনো না কোনোভাবে? এবার হয়তো তার ডাক আর তাচ্ছিল্য করতে পারেনি। এবার মানে আবার। সে বারবার কি বুড়ি তাকে মন থেকে ডেকেছিল, এবার সে তার ডাক তাচ্ছিল্য করতে পারেনি। এই সূত্রটুকু আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নটির উত্তর লেখার জন্য। তারপরে আছে তৃতীয় নম্বর গ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক। উদ্দীপকের মূল সুর ও আহ্বান গল্পের মূল সুর এক হলেও প্রেক্ষাপট ভিন্ন, আলোচনা করো। মূল সুরটা এখানে কি? মূল সুর হচ্ছে সংস্কার ও গোড়ামি মুক্ত, আন্তরিক ও মানবীয় দৃষ্টিভঙ্গি। এবং দুটি ভিন্ন ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে যে চরিত্রও যে সংকীর্ণতা ও সংস্কার মুক্ত হতে পারে তার প্রকাশ এখানে আমরা পেয়েছি। ঘ, মানুষে মানুষে আত্মিক সম্পর্কই উদ্দীপক ও আহ্বান গল্পের মূল উপজীব্য। মন্তব্যটির যথার্থতা যাচাই করো। এইটির আমরা এই ছবিতে তো দেখতে পাচ্ছি, তাছাড়া আমরা আমাদের যে গল্প আছে আহ্বান গল্প, তার সেই গল্প আমরা খুব ভালোভাবে বিষয়টি উপলব্ধি করতে পারি। তো এই প্রশ্নটি তোমরা উত্তর করবে, এবং কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে জানার জন্য, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত আহ্বান গল্পের দুটো ক্লাসে আশা করি তোমরা পরিষ্কারভাবে আহ্বান গল্প সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এবং
গল্পের যে মূল সুর তোমরা আত্মস্থ করতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো, বুঝতে পেরেছো। সব নিজেকে সবসময় উদার মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে, উদারতা প্রকাশ ঘটাবে সবসময়, এবং মানবিক গুণসম্পন্ন একজন মানুষ হওয়ার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।